ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি আলোচনা করব তোমাদের টেক্সট বইয়ের যে লেসন 6 যে কবিতাটা রয়েছে, সি ফিভার বাই জন ম্যাসফিল্ডের। এই জন ম্যাসফিল্ড তিনি প্রথম জীবনে নাবিক ছিলেন এবং তিনি এখন কবি হিসাবে সেই তখন নাবিক জীবনের যে এক্সপিরিয়েন্স তিনি আবার ফিল করছেন। এই কবিতাটার মধ্যে তিনি তার উদগ্রীব ইচ্ছা, তার যে স্ট্রং ডিজায়ার সমুদ্র যাত্রা করার, সেটা তিনি প্রকাশ করেছেন। এখন এই কবিতাটা পড়ার আগে আমাকে আমাদের অথার সম্বন্ধে দু চার কথা জেনে নিতে হবে, যেটা তোমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে। লেটস রিড অ্যাবাউট হিম। জন এডওয়ার্ড মেসফিল্ড 1878 to 1967 was an English poet. তিনি ইংলিশ পোয়েট ছিলেন, অর্থাৎ ইংল্যান্ডের কবি ছিলেন, রাইটার অ্যান্ড পোয়েট লরেট অফ দ্য ইউনাইটেড কিংডম ফ্রম 1930 টিল হিজ ডেথ। তিনিও পোয়েট লরেট ছিলেন ইউনাইটেড কিংডম, অর্থাৎ ইংল্যান্ড যে ব্রিটেন সেই জায়গা, এবং তার আজীবন তিনি পোয়েট লরেট ছিলেন। হি ইজ অলসো রিমেম্বার্ড অ্যাজ দ্য অথর অফ দ্য চিলড্রেন্স নভেলস দ্য মিডনাইট ফক অ্যান্ড দ্য বক্স অফ দ্য ডিলাইটস। তিনি এই দুটো নভেলের জন্য উল্লেখযোগ্য হয়ে রয়েছেন, তাকে স্মরণ করা হয়। দুটো যে নভেল, দ্য মিডনাইট ফক অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস। ওকে, আমরা অথার সম্বন্ধে সামান্যতম জানলাম। এরপর আসল যে ব্যাপারটা রয়েছে, কবিতাটার কি বেস বা এর প্রেক্ষাপট কি এবং কবিতাটাতে কি বলতে চেয়েছে, দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ইজ হিয়ার। এই যে তিনটে লাইন দেওয়া আছে, দেখো তার নিচেই লাইন বাই লাইন একটু ফলো করো আমার সঙ্গে। দ্য পোয়েম স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট অফ দ্য পোয়েট ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ এ সি ভয়েজ। এখানে কবি বলতে চেয়েছে দ্য এক্সাইটমেন্ট, যে উত্তেজনা, দ্য পোয়েট ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ এ সি ভয়েজ। সি ভয়েজ মানে হচ্ছে সি জার্নি, ভয়েজ মিনস জার্নি। তো সমুদ্র যাত্রা করার যে একটা অ্যান্টিসিপেশন, এটা মানে গেস করছেন, তিনি সমুদ্র যাত্রা করতে চাইছেন এবং সমুদ্র যাত্রা করলে তার কি এক্সাইটমেন্ট হবে সেটা তিনি ফিল করতে পারছেন। দ্য পোয়েট ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ এ সি ভয়েজ। সমুদ্র যাত্রা করার চিন্তাতেই তিনি এক্সাইটমেন্ট ফিল করছেন। সমুদ্র যাত্রা করলে কতটা এক্সাইটেড হবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এই কবিতাটার মধ্যে আমরা কবির সঙ্গে সঙ্গে আমরাও এক্সপিরিয়েন্স করব একটা সি জার্নি। The passionate description of the seascape reveals the eternal desire of a man. এছাড়া এই কবিতাটার যে মূল বিষয়বস্তু, প্যাশনেট ডেসক্রিপশন রয়েছে এই কবিতাটাতে। মানে এত সুন্দর ডেসক্রিপশন রয়েছে যে আমরা প্রত্যেকটা হৃদয় দিয়ে অনুভব করতে পারবো, প্রত্যেকটা সেই জায়গায় আমরা পৌঁছে যাব। যে ডেসক্রিপশনটা এতটাই জীবন্ত হয়ে উঠেছে যে আমাদের প্রত্যেকটা সেন্স টাচ করে যাবে এই কবিতাটা। The description of the seascape reveals the eternal desire of a man. মানুষের যে এটার্নাল ডিজায়ার, মানুষের মনের যে একটা চিরন্তন ইচ্ছা থাকে, এটার্নাল ইচ্ছা থাকে, কি না, টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার। প্রকৃতির যে রহস্য, প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির রহস্য ভেদ করতে যে ইচ্ছা, সেইটা মানুষের একটা আদিমতম এটার্নাল ডিজায়ার থাকে, চিরন্তন ইচ্ছা। যদিও অনেক মানুষ প্রকাশ করে, অনেক মানুষ প্রকাশ করে না, কিন্তু তিনি জানেন যে এটাই মানুষের চিরন্তন ইচ্ছা, যে প্রকৃতির স্প্লেন্ডারকে আমরা খুঁজে বেড়াই, প্রকৃতির রহস্য, রোমাঞ্চ অনুভব করতে চাই। সুতরাং তিনি প্রকৃতির রোমাঞ্চ যেভাবে উপভোগ করতে চাইছেন, সেটা হচ্ছে তিনি একটা সি জার্নির মধ্যে তিনি অনুভব করতে চাইছেন, উপলব্ধি করতে চাইছেন, এক্সাইটমেন্টটা ফিল করতে চাইছেন তার এক্সপিরিয়েন্সের মাধ্যমে। এই হচ্ছে সেন্ট্রাল আইডিয়া এই কবিতাটার মূল বিষয়বস্তু। এবার আমি লাইন বাই লাইন তোমাদের মিনিংটা বলে দেবো প্রথমে, যেটা তোমাদের ক্লাস 10-এর জন্য খুবই দরকার। আমাদের যে কোয়েশ্চেন আনসারগুলো রয়েছে এক্সারসাইজের, সেগুলো এটার উপর বেস করেই দেওয়া আছে। কিন্তু কবিতাটা ফিল করতে গেলে, কবিতাটা আসল মানে স্বাদ পেতে গেলে, অর্থাৎ
দ্য টেস্ট অফ দ্য পোয়েম এবং নিজের চিন্তাধারাটাকে একটু স্ট্রং ডেভেলপ করতে গেলে এর ইনার মিনিংটা অবশ্যই দরকার। এই কবিতাটা তিনি আমরা খুব সুন্দরভাবে মিলিয়ে নিতে পারবো একটা জিনিসের সঙ্গে তিনি তুলনা করেছেন, সেটা আমি যখন ডিপ মিনিং আমি বোঝাবো তখন তোমরা ফিল করতে পারবে। এখন চলো যাই, আমরা লাইন বাই লাইন এর মিনিং কি আমরা দেখে নিই। লেটস স্টার্ট। দেখো, এই কবিতাটা যেরকমভাবে পড়তে হবে সেটা এই যে অশান্ত সমুদ্রের ওপরে শিপ যেরকম একটা চলে তার সঙ্গে মিল আছে। মানে আগেকার নাবিকরা যেরকমভাবে সমুদ্র যাত্রা করতো, তাদের অ্যাডভেঞ্চারাস লাইফ ছিল এবং তারা মোমেন্টটাকে অর্থাৎ সেই মুহূর্তটাকে এনজয়েবল করার জন্য এবং পুরো সমুদ্র যাত্রাকে খুব এনার্জি ধরে রাখার জন্য তারা গান করে করে এই সি ভয়েস করতো। তোমাদের একটা ক্লিপ দেখায়, তাহলে বুঝতে পারবে যে কীরকমভাবে তারা গান করতো। দেখো, ক্লিপটা দেখে নাও। I rose up deep saying, you eat the dough, boys, and I'll eat the beef. And it's windy weather, boys, stormy weather, boys, when the wind blows, we're all together, boys, blowing. দেখো, আমিও চেষ্টা করছি সেরকমভাবে মানে গান গেয়ে একটু রিসাইট করার। কবিতাটা শুনতে ভালো লাগবে এবং এরকমই সুর কিনা জানি না, তবে আমি চেষ্টা করছি পড়ার। দেখো, I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and the start to steer her by, and the wheels kick and the wind song and the white sails shaking, and the grey mist on the sea's face and the grey dawn breaking. I must go down to the seas again, for the call of the running tide is a wild call and a clear call that may not be denied. And all I ask is a windy day with white clouds flying, and the flung spray on the blow spume and the seagulls crying. I must go down to the seas again, to the vagrant gypsy life, to the Gulf's way and the Well's way, where the wind's like a whetted knife. And all I ask is a merry yarn from the laughing fellow rover, and the quiet sleep and the sweet dream when the long trip's over. ওকে, কবিতার নাম হচ্ছে সি ফিভার। এখন এই টাইটেলটা একটু ডিসকাস করে দিই। সি ফিভার, ফিভার মানে হচ্ছে, তোমরা তো জানো ফিভার মানে হচ্ছে জ্বর, কিন্তু এখানে তো বলেছে সি ফিভার মানে সমুদ্র জ্বর, এমনি মানে ওয়ার্ডলি মিনিং করলে যেটা বোঝা যায়। কিন্তু সমুদ্র জ্বর বলে তো কিছু হয় না। অ্যাকচুয়ালি এটা হবে মানে ফিভার যেরকম একটা অসুখ কোনো মানুষকে আক্রান্ত করে, ঠিক আছে, যেতে চায় না অত সহজে। মানে জ্বর হলে মানুষের তো মানে সেটার সঙ্গে সংগ্রাম করতে হয়। তো যাই হোক, এরকম মানে আক্রান্ত, এটা কথাটা কিসে আক্রান্ত না, সমুদ্র যাত্রার চিন্তায় আক্রান্ত। এখানে কবি জন মেসফিল্ড সমুদ্র যাত্রার চিন্তায় আক্রান্ত হয়েছেন। তার একটা স্ট্রং ডিজায়ার কাজ করছে মনের মধ্যে, যেটা আনকন্ট্রোলেবল, যেটা তার বিয়ন্ড কন্ট্রোল। অর্থাৎ এটা তিনি রিফিউজ করতে হবে, হি ক্যান নট রিফিউজ ইট। ওকে, তো স্ট্রং ডিজায়ার টু মেক এ সি জার্নি, এই জার্নি করার জন্য একটা যে প্রবল ইচ্ছা, তাকে যেতেই হবে, এইটা তার মনের মধ্যে কাজ করছে, তাই এখানে বলা হচ্ছে সি ফিভার। ওকে, এবার আমি কবিতার লাইনে চলে আসি। দেখো, প্রথমে যেটা শুরু হচ্ছে, ফার্স্ট লাইন বাই লাইন আমি প্রথমে মিনিং বলবো। প্রথমে আমি জাস্ট লিটারারি মিনিং নিয়ে আলোচনা করব, আমি ডিপ মিনিংয়ে যাব না। কি কি আছে পার্টস এই কবিতাটার মধ্যে, সেগুলো আমি মাঝে মাঝে আলোচনা করে দেবো, এবং লাইন বাই লাইন কি ঘটনা ঘটছে, ভেরি সিম্পল একটা মিনিং রয়েছে, ভেরি সিম্পল ম্যাটারটা আছে ভেতরে। তো সেটা লাইন বাই লাইন আমি আলোচনা করছি প্রথমে, যাতে বুঝতে সুবিধা হয়। এবং এটাই তোমাদের 10th স্ট্যান্ডার্ডে, খালি তুমি যদি লাইন বাই লাইন যদি জানো তাহলে কাজে লেগে যাবে। ডিপ
মানে তোমাদের কাজে লাগবে না, কিন্তু কবিতাটা বুঝতে গেলে, কবিতাটার যে আসল ব্যাপারটা কেন, এবং তোমাদের ডেভেলপমেন্ট অফ মাইন্ড, ডেভেলপমেন্ট অফ থট করতে গেলে, তো চিন্তা শক্তির বিকাশ ঘটাতে গেলে, বা তুমি যদি আরও ভালো কবিতাটা স্বাদ পেতে চাও, তাহলে তোমাকে ইনার মিনিংটা জানতে হবে, এবং সেটা আমি অন্য একটা ভিডিওতে আমাদের আলোচনা করে দেব। এখন চলো আসা যাক লাইন বাই লাইন মিনিংয়ে। দেখো, প্রথমে বলেছে, I must go down to the seas again, to the lonely sea and the sky. তাহলে প্রথমে বলেছে I must go down to the seas again। এখানে তিনি মাস্ট কথাটা এখানে উল্লেখ করেছেন। তো মাস্ট মানে হচ্ছে মানে কিছু করতেই হবে, এরকম একটা ব্যাপার, মানে ডিটারমাইন্ড যেটা, ঠিক আছে। তিনি সেটা ডিনাই করতে পারেন না, তিনি সেটা রিফিউজ করতে পারেন না, তাকে যেতেই হবে, ঠিক আছে। কোথায় যেতে হবে না, টু দ্য সিজ এগেন, সমুদ্রে যেতে হবে। তো হি ইজ ডিটারমাইন্ড টু গো টু দ্য সি এগেন। আমি কবির ইন্ট্রোডাকশনে বলে দিয়েছিলাম যে তিনি প্রথম জীবনে নাবিক ছিলেন, এবং তার সেই চিন্তাটা তিনি যখন এখন কবিতাটা লিখতে বসছেন, তখন তার মনে প্রবল ইচ্ছা জেগেছে। সুতরাং তাকে একটা সমুদ্র যাত্রা, তার মনের চিন্তা খুবই আক্রান্ত করেছে, তিনি কবিতাটা লিখছেন। তাই বলছেন আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। এবং সমুদ্রটা কেমন হবে, লোনলি হবে, তিনি অত মানে ভিড় পছন্দ করেন না, লোনলি, সলিটারি যেটাকে বলছে, সলিটারি সি, এখানে নো ওয়ান ইজ দেয়ার। অ্যান্ড দ্য স্কাই, স্কাই তো তোমরা জানো ইট ইজ ওপেন স্কাই, এটাও লোনলি, তাই তিনি লোনলি সিয়ে যেতে চান। And all I ask is a tall ship and the start to steer her by. All I ask is a tall ship. তার কিচ্ছু দরকার নেই, তার সমুদ্র যাত্রার জন্য যাবার কিচ্ছু দরকার নেই, একমাত্র একটা টল শিপ ছাড়া। অনলি হি নিড এ টল শিপ। টল শিপ মানে লম্বা শিপ। লম্বা শিপ বলতে তিনি বোঝাতে চেয়েছেন স্ট্রং শিপ, মানে ছোটোখাটো জাহাজ নিলে তো ঝড়ঝঞ্ঝায় ভেঙে যাবে, তিনি যাত্রা করতে বেশি দূর পারবেন না, কিন্তু তিনি চাইছেন সমুদ্র অনেক দূর যাত্রা করতে, ওয়ান্ট টু গো ফার। তো তাই তার দরকার একটা টল শিপ, মিনস স্ট্রং, একটা বিগ শিপ। ওকে, আর কি দরকার তার, এ স্টার টু স্টেয়ার হার বাই, একটা স্টার দরকার। স্টার এখানে পোল স্টারের কথা বলা হয়েছে। ওরা জানো আগেকার নাবিকরা, তখন তো কম্পাস ছিল না এবং কোনো ধরনের ইঞ্জিনও আবিষ্কার হয়নি। তো সেই সময়ে মানে গাইড যেসব জাহাজগুলো যেত, মানে গাইড স্টার হিসাবে পোল স্টারকে ধরা হতো। ধ্রুবতারা যেটা, আমাদের সেই স্টারকে মাথায় রেখে, সেটা সাইড মাথায় রেখে জাহাজগুলো চলাফেরা করত। তাই গাইড হিসাবে তিনি চান সেই পোল স্টারকে টু স্টিয়ার হার বাই। এখানে স্টিয়ার হার কথাটা উল্লেখ করা হয়েছে। স্টিয়ার মানে হচ্ছে টু গাইড, ওকে। তাহলে জাহাজটাকে গাইড করবে, হার বাই। এখানে খুব ভেরি মাচ ইম্পর্ট্যান্ট যে হার বাই, হার বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, এখানে বোঝানো হচ্ছে জাহাজটাকে। ওই যে টল শিপ, এখানে টল শিপকে একটা মানে জীবন দান করা হয়েছে, ঠিক আছে, মহিলা হিসাবে কল্পনা করা হয়েছে। তো তাকে গাইড করে নিয়ে যাবে। তো যখন কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট বা নন লিভিং থিংসের ওপরে কোনো মানে প্রাণ দান করা হয়, তাকে কোনো পার্সন হিসাবে চিন্তা করা হয় বা বোঝা হয়, তখন তাকে বলা হয় পার্সনিফিকেশন। তাহলে তোমরা একটা জানো যে পার্সনিফিকেশন বলে একটা টার্ম আছে, যেটা কবিরা হামেশা ইউজ করেন। তো এখানে তাই করা হয়েছে, এখানে জাহাজটাকে পার্সনিফাই করা হয়েছে, তাকে একজন মানে ব্যক্তি হিসাবেই চিন্তা করা হয়েছে, তাকে গাইড করে নিয়ে যাবে সেই স্টার, স্টার টু স্টিয়ার হার বাই। তাহলে কমপ্লিট বুঝতে পারছো ব্যাপারটা, যে এখানে পার্সনিফিকেশন এটা আন্ডারলাইন করে রাখতে পারো, স্টার টু স্টিয়ার হার বাই। And the wheels kick and the wings song and the white shell shaking
and a grey mist on the sea's face and the grey dawn breaking. তাহলে হুইলস কিক তার দরকার। তাকে যেহেতু সমুদ্র তো শান্ত নয়, স্মুথ তার রাস্তা নয়, সেটা অশান্ত সমুদ্র, তো ঢেউ সবসময় লেগেই আছে। তাহলে জাহাজটা চলবে, জাহাজটাকে, এবং ঢেউটা অনিশ্চিতভাবে কখন কখন বড় ঢেউ আসবে, কখন ছোট ঢেউ আসবে, কিচ্ছু বুঝতে পারা যাবে না। সুতরাং তার দরকার হুইলস কিক। অর্থাৎ কিক মানে হচ্ছে কোনো, আমরা জানি তো ফুটবলে কিক করা হয়, ঠিক আছে, পা দিয়ে মারা হয়। অ্যাকচুয়ালি এখানে থ্রাস্ট অফ দ্য হুইল। দেখবে জাহাজে হুইল থাকে, মানে প্রত্যেকটা গাড়ি চালানোর জন্য তো একটা করে হ্যান্ডেলের মতো থাকে, যেরকম কার চালানোর জন্য একটা যেরকম থাকে হুইল, সেরকমই জাহাজের একটা হুইল থাকে। সেই হুইলটাকে ধরে থাকতে হয়, সেটা জাহাজটাকে কন্ট্রোল করার জন্য ওটা সবসময় ওই ক্যাপ্টেনকে ধরে রাখতে হয়। তাহলে সেটা যখন জাহাজটা অন্যদিকে ঘুরে যায়, তাকে সঠিক রাস্তায় আনার জন্য হুইলটাই ঘোরাতে হয়। তাই যখনই ওই সোজা চলতে চলতে হঠাৎ জাহাজটা অন্যদিকে ঘুরে গেল, তখন হুইলটা ঘুরে যায় এবং সেটা ধাক্কা মারে সেই মানে ক্যাপ্টেনের হাতে। তখন তাকে তিনি বুঝে যান যে জাহাজটা অন্যদিকে ঘোরাতে হবে। তো এই যে হুইলস কিক তার দরকার আছে, হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং। আর তার দরকার উইন্ড সং। মানে বাতাসের গান। বাতাসের তো গান হয় না, অ্যাকচুয়ালি একটা মেটাফর ইউজ করা হয়েছে, মানে বাতাসের যে আওয়াজ, সেই আওয়াজটাকে গানের হিসাবে তুলনা করা হয়েছে। কম্পেয়ার দ্য সাউন্ডস অফ দ্য উইন্ড উইথ সং, হিউম্যান যে সং, সেটার সঙ্গে তুলনা করা হয়েছে। এটা একটা মেটাফার বলে একটা টার্ম আছে, যেটা রেটোরিক প্রশ্নের মধ্যে পড়ে, এবং সেটা কবিরা ছন্দ এবং অলঙ্কার, যেটা বাংলাতে বলে, সেই ছন্দর বিভিন্ন টার্ম রয়েছে, হ্যাঁ, অলঙ্কার। এই মেটাফর হচ্ছে এক ধরনের অলঙ্কার, রেটোরিক। তো এটা ইউজ করা হয়েছে যখন কোনো বৈশিষ্ট্য, কোনো অন্য জিনিসের বৈশিষ্ট্য যখন অন্য জিনিসের সঙ্গে তুলনা করা হয়, তখন সেটাকে মেটাফর বলে। এখানে বাতাসের যে আওয়াজ, সেটা গানের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে সেটা কবি চাইছেন জন মেসফিল্ড একজন নাবিক হিসাবে, এগুলো ছাড়া তার মানে সমুদ্র যাত্রা তিনি এনজয় করতে পারবেন না, এগুলো দরকার। তাহলে উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট শেল শেকিং। তো যেহেতু অনেক দিন আগে প্রথম যখন যাত্রা করা হতো, তখন শেল মানে পাল তুলে জাহাজে যাত্রা করতো। তখন তো আর ইঞ্জিন বা এই ধরনের কোনো ডিজেল চালিত কোনো ধরনের কিছু ছিল না। বর্তমানে যেটা জাহাজ চলে, তো এখন শেলের ব্যাপার উঠে গেছে। তখনকার দিনে ওই শেল, বাতাসের উপর নির্ভর করে জাহাজগুলো চলতো। তো হোয়াইট শেল, তার জাহাজে হবে হোয়াইট শেল, ঠিক আছে। সাদা রঙের পাল তোলা জাহাজ, সেটা কাঁপবে, শেকিং। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস। আর কি থাকবে? সমুদ্রের মুখে মিস্ট মানে কুয়াশা। এই কুয়াশা, আমরা জানো সমুদ্রের উপরিতলে কুয়াশা জন্মায়, তো মানে কুয়াশা দেখা যায় আর কি। তো এ ওয়াটারি ভেপার ইন দ্য অ্যাটমসফিয়ার থাকে। এবং সিজ ফেস বলেছে, সিজ ফেস, দেখো এখানে একটা পার্সনিফিকেশন ব্যাপার রয়েছে। এখানে সমুদ্র উপরিতলটাকে একটা পার্সনের মুখ হিসাবে কল্পনা করা হয়েছে। তাহলে সমুদ্র যেহেতু ইনঅ্যানিমেট থিংস, নন লিভিং থিংস, এবং তার উপরিতলটাকে একটা মানুষের মুখ হিসাবে কল্পনা করা হয়েছে। তাহলে এটা একটা পার্সনিফিকেশন করা হয়েছে এই জায়গাটায়। তাহলে এই সমুদ্র ঢোকার যদি ওটাকে মুখ ধরা হয়, সেই মুখে গ্রে মিস্ট, ধূসর কালারের কুয়াশা যখন গাঢ় হয়, তখন ধূসর হয়ে যায়, চারদিকটা দেখতে পাওয়া যায় না, কয়েক ফুটের দূরেও দেখতে পাওয়া যায় না, তাহলে সেটা ধূসর লাগে। তাই বলছে গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড দ্য গ্রে ডন ব্রেকিং। তাহলে যেটা গ্রে ডন মানে হচ্ছে ডে ব্রেক, অর্থাৎ ভোরবেলা। তাহলে ভোরবেলায় কুয়াশাটা যখন হয়, তখন চারিপাশটা গ্রে দেখতে লাগে। তাহলে যখন ভোর হবে, তখন ওই কুয়াশা ঘেরা সকালটাকে তিনি দেখতে চান, এবং গ্রে মিস্টকে দেখতে চান সমুদ্রের মুখে। তাহলে এগুলো ছাড়া তার সমুদ্র যাত্রা একটা এনজয়েবল নয়।
সুতরাং এগুলো তার চাই। তিনি জানেন যে সমুদ্রে এসব না থাকলে তার যাত্রা সুখময় হয় না। তাই এগুলো তিনি চাইছেন প্রাণ ভরে। এবং এরপরে চলে যাচ্ছি, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। তাহলে মাস্ট আবার তিনি রিপিট করেছেন লাইনটা। এখানে দেখো তিনি আবার যেতে চাইছেন, অর্থাৎ এটা এমন একটা কল, তিনি বারবার তার মনটা ফোর্স করছে তাকে যে যেতেই হবে, অর্থাৎ তিনি ডিনাই করতে পারেন না। তো এই জন্য তিনি বারবার রিপিট করছেন তিনি যে কতটা উদগ্রীব, ঠিক আছে, তাকে সেই জিনিসটা তিনি বোঝাতে তিনি বারবার রিপিট করছেন লাইনটা, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন ফর দ্য কল অফ দ্য রানিং টাইড। কিসের কল? একটা কল তাকে ডাকছে বারবার, ঠিক আছে। কিসের ডাক? রানিং টাইড। টাইড মানে তো জানো জোয়ার। যখন জোয়ার হয় সমুদ্রে, জোয়ার ভাটা হতেই থাকে। জোয়ার যখন হয় তখন সমুদ্র ফুলে ফেঁপে ওঠে এবং তখন একটা জার্নি করার একটা সুযোগ আসে, তখন জাহাজটা এগিয়ে যায় খুব বড় বড় ঢেউয়ে, ঠিক আছে, আবার ভাটাতে শান্ত হয়ে যায়। তো এই যে রানিং টাইড, এটা হতেই থাকে জোয়ার ভাটা। এই জোয়ার ভাটার সময় জাহাজ যাত্রা করতে কবির ভালো লাগে। তাই তিনি চাইছেন তার এই কলটা তিনি শুনতে পাচ্ছেন, কল অফ দ্য রানিং টাইড ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড দ্য ক্লিয়ার কল। এটা কিন্তু একটু আসছে না, পুরো বন্য উদ্দাম ওয়াইল্ড কল। এই কলটা আসছে একদম প্রচণ্ডভাবে তাকে ডাকছে, মনে হচ্ছে তিনি কানে এইমাত্র শুনতে পাচ্ছেন এবং তিনি সেটা রিফিউজ করতে পারেন না। ক্লিয়ার কল, তিনি স্পষ্ট শুনতে পাচ্ছেন। দ্যাট ইট মে নট বি ডিনাইড। এখানে ডিনাই কথাটা দেওয়া আছে, ডিনাই মিনস রিফিউজ। তিনি সেটা রিফিউজ করতে পারছেন না। সুতরাং তার যে কল, তিনি যে যাওয়ার জন্য কতটা উদগ্রীব হয়ে আছেন, এই দুটো লাইন থেকে বোঝা যায়। And all I ask is a windy day with white clouds flying. আর কি দরকার? আবার তিনি চাইছেন, দেখো, একটা উইন্ডি ডে ফুল অফ উইন্ড, অর্থাৎ বাতাসের উপর নির্ভর করেই তো যেহেতু জাহাজগুলো চলে, তাই তাকে সমুদ্র যাত্রা করতে গেলে একটা বাতাসপূর্ণ দিনের দরকার। তো উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাইং, কিন্তু মেঘ থাকবে একদম পুরোপুরি পরিষ্কার। মেঘ করলেও দেখবে ঝড় হলে বাতাস দেয়, তো সেই রকম ঝড়ো বাদল দিন তিনি চাইছেন না। তিনি চাইছেন পরিষ্কার একটা দিন, যেদিন খুব সুন্দর হাওয়াও থাকবে এবং হোয়াইট ক্লাউডস, সাদা মেঘ উড়ে বেড়াবে। And the flung spray and the blown fume and the seagulls crying and the flung spray. আর তার চাই ফ্লাং স্প্রে মানে হচ্ছে জাহাজ যখন খুব জোরে চলবে হাওয়াতে ভর করে, তখন ওই জলের সঙ্গে জাহাজের সামনের অংশটা বা পাটাতন সাইডে, দ্য আউট পার্ট অফ দ্য শিপ ধাক্কা লাগবে, তখন ফ্লাং স্প্রের মতো জলের বিন্দু, মানে ড্রপলেটস বলা যাবে, সেই জলের বিন্দুগুলো ছিটকে জাহাজের মধ্যে পড়ে। তো সেই জাহাজের এবং অনেকটা যে চালাচ্ছে জাহাজটা তার গায়েও লাগে, বা নাবিকরা যারা ওই জাহাজের সাইডে দাঁড়িয়ে থাকে তাদের গায়ে লাগে। তো এই ফ্লাং স্প্রেটা খুব দরকার। এই ফ্লাং স্প্রে অর্থাৎ তিনি সমুদ্রের স্বাদ, সমুদ্রের যে এক্সপিরিয়েন্স তিনি নিতে চাইছেন। ফ্লাং স্প্রে, ঠিক আছে, যে স্প্রের মতো জলটা ছিটকে জলবিন্দু তার গায়ে এসে লাগবে, তিনি নোনতা জলের স্বাদ গ্রহণ করবেন। ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম মানে হচ্ছে বাতাস বাহিত যে ফেনা, অর্থাৎ জাহাজটা যখন জলের উপরে খুব স্পিডে চলবে তখন ফেনা তৈরি হয়, ফোম তৈরি হয় একটা, ঠিক আছে। স্পিউম মানে হচ্ছে ওই ফোম, ফেনা যেটাকে বলা হচ্ছে। তো সেই ফেনা তৈরি হয় বাতাসটাকে, সেই ফেনাটা উড়ে এসে বাতাসে ছিটকে যায়। এরপর চলে আসছি পরের লাইনে, the seagulls crying,
আর কি তার চাই? সি গার্লস। সি গার্লস হচ্ছে সামুদ্রিক এক ধরনের পাখি। এটা দেখো, এই ছবি দিয়ে দিয়েছে। এই এই পাখিগুলো গভীর সমুদ্রের উপরে উড়তে দেখা যায়। তো এরা যখন চিৎকার করে, এরা যখন মানে টুইটারিং করে, যখন আওয়াজ করে, তখন সেটা কান্নার মতো শোনায়। ঠিক আছে? এবং তাই সেটাকে ক্রাইং বলছে। অ্যাকচুয়ালি তারা কাঁদে না, তাদের আওয়াজটা অনেকটা কান্নার মতো, তাই বলছে সি গার্লস ক্রাইং। তাহলে এগুলো ছাড়া আহ, সমুদ্রযাত্রা পূর্ণ নয়। এগুলো সমুদ্রযাত্রা করতে গেলে তা লাগবেই, এবং তিনি এগুলো খুব এনজয় করেন। তাই এগুলো ছাড়া সমুদ্রযাত্রা করা সম্ভব নয়, এগুলো তার দরকার। তাই তিনি বলছেন এগুলো ফ্লান স্প্রে তার দরকার, ব্লোন স্পিউম দরকার, সি গার্লস ক্রাইং দরকার। এবারে I must go down to the seas again, to the vagrant gypsy life. খুব ইম্পর্টেন্ট। তিনি আবার রিপিট করছেন, আর তিনি অধৈর্য হয়েছেন, তাকে যেতেই হবে। তিনি চাইছেন একটা জিপসি লাইফ। জিপসি কি? জিপসি জিপসি এক ধরনের মানে নোম্যাডস জাতি, যারা যারা যা যা বলে। ভ্যাগ্র্যান্ট, ভ্যাগ্র্যান্ট মানে হচ্ছে ভবঘুরে টাইপ। ঠিক আছে? ভ্যাগাবন্ড যাকে বলা হচ্ছে, সেই ভবঘুরে তাদের কোনো ঘর দুয়ার নেই। তাদের একটা গাড়িটাই তাদের মধ্যে তাদের ঘর দুয়ার। তারা যেখানে সেখানে যেতে পারে, ফ্রিলি মুভমেন্ট করতে পারে। তাহলে এই জিপসি লাইফদের কোনো স্থানীয় বাসস্থান নেই। তাহলে জিপসিদের মতো তিনি জীবন চাইছেন। অর্থাৎ তিনি এখানে যেটা ব্যক্ত করতে চাইছেন, তিনি চাইছেন এন্ডলেস ফ্রিডম, কমপ্লিট ফ্রিডম চায়। আর জিপসিরা যেরকমভাবে ফ্রিলি মুভ করতে পারে, তিনি সংসারের বন্ধনে আবদ্ধ হতে চান না, বা কোনো জায়গায় স্থানীয়ভাবে বদ্ধ হতে চান না। তিনি ফ্রিলি মুভ করতে চান এই সমুদ্রে। যেমন জিপসিরা গোটা পৃথিবী ঘুরে বেড়ায়, সেরকম তিনি গোটা সমুদ্র তিনি ফ্রিলি মুভ করতে চান। তার দরকার এন্ডলেস ফ্রিডম। তাই তিনি এই জিপসিদের লাইফের সঙ্গে নিজের বাসনা তুলনা করেছেন। ভ্যাগ্র্যান্ট জিপসি লাইফ, ইট ডিনোটস দ্য কমপ্লিট ফ্রিডম। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে। গার্লস ওয়ে মানে হচ্ছে সি গার্লস যেরকম ভাবে জীবন অতিবাহিত করে। তিনি আবার বলেছেন জিপসি লাইফ একবার বললেন, আবার সি গার্লস ওয়ে, অর্থাৎ সি গার্লস ওয়ে অফ লাইফ। সি গার্লসরা যেরকম ফ্রিলি সমুদ্রের উপরে বিচরণ করে, তাদের কোনো বাঁধা ধরা নিয়ম নেই, তারা মুভ করতে পারে। তাই তাদের মতো তিনি জীবন চাইছেন। অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, হোয়েলরাও তাই সমুদ্রের মধ্যে, বড় বড় তিমি মাছরা তাদের গভীর সমুদ্রে থাকে, তারা ফ্রিলি মুভ করে সমুদ্রের মধ্যে। তাই তাদের ওয়ে অফ লাইফ তিনি চাইছেন। তারা যেরকমভাবে প্রকৃতিতে বাস করছেন, ফ্রিলি মুভমেন্ট করছে, তো তাদের জীবনের মতো তিনি তার জীবনটা চাইছেন। হোয়ার দ্য উইন্ডস লাইক এ ওয়েটেড নাইফ। এবং তিনি এও জানেন তাদের মতো জীবন পেতে গেলে তাকে কিছু বাধা রয়েছে, অবস্ট্যাকেল আছে, সেগুলো তিনি সহ্য করে নেবেন। তিনি সব কিছু জেনে বুঝেই তিনি ফ্রিডমটা চাইছেন। সেখানে বলছেন বাতাসটা কেমন হবে, যেখানে বাতাস ওয়েটেড নাইফ, ওয়েটেড মানে শার্প, খুব শার্প নাইফের মতো গায়ে বিঁধবে। অর্থাৎ এতই ঠান্ডা জায়গায় এই সি গার্লস বা হোয়েলরা থাকে, সেখানে বাতাসটা কিন্তু খুব নাইফের মতো, ছুরির ফলার মতো গায়ে বিদ্ধ করে। সুতরাং তিনি ভয় পান না। ঠিক আছে? তিনি এই যাত্রাটাও করতে চান। তাকে ফ্রিডম পেতে গেলে তাকে এগুলো সব সহ্য করতে হবে, তিনি জানেন। সুতরাং তিনি তার জন্য প্রস্তুত। তাই তিনি খুব বেশি করে চাইছেন এই জিনিসটা। অ্যান্ড অল আই আস্ক ইজ এ ম্যারি ইয়ার্ন। আর চাই তার কি? ম্যারি ইয়ার্ন। ম্যারি ইয়ার্ন মানে হচ্ছে জীবনমুখী গান, তার যে চিয়ারফুল, অর্থাৎ তিনি কোনো দুঃখ ওর মধ্যে থাকতে চান না। অল আই আস্ক ইজ এ ম্যারি ইয়ার্ন। তার যে সমুদ্র যাত্রার মধ্যে তিনি তার বন্ধুও চাইছেন, কিন্তু সেই বন্ধুটা কেমন হবে? ফ্রম এ লাফিং ফেলো রোভার। ফেলো রোভার মানে হচ্ছে তার যে তার মতনই ওই ফ্রিডম প্রার্থনাকারী, ফ্রিডম ডিজায়ারেবল, সেরকম ম্যানটা চাই। রোভার, রোভার মানে হচ্ছে ম্যারিনার্স বা কোনো ধরনের পাইরেট বা এনি পারসন জাস্ট লাইক দ্য পোয়েট। সে পোয়েটের মতনই সব কিছু ছেড়ে ছুড়ে, তার মতো জিপসি লাইফ, সেও তারও ডিজায়ার রয়েছে। সেই রকম ব্যক্তিকে তিনি তার বন্ধু করতে চান, যে তাকে লাফ
মানে হাসি মুখে তাকে তার জীবনের গল্প শোনাবে, ম্যারি ইয়ার্ন, এবং সেই গল্পটা হতে হবে খুব চেয়ারফুল, ঠিক আছে, ম্যারি, খুব আনন্দের সঙ্গে। তিনি দুঃখ চান না, তিনি দুঃখ ভুলে তার জীবনে এগিয়ে যেতে চান, তার পজিটিভিটি, সুতরাং এটাই তাকে পজিটিভ রাখবে। সব কিছু এই গোটা কবিতাটার মধ্যে খালি পজিটিভিটি রয়েছে। এছাড়াও আমি একটা ডিসকাস করতে ভুলে গেলাম, এখানে তিনি গোটা কবিতাটাতে একটা মানে আমাদের ফাইভ সেন্সেসকে টাচ করে গিয়েছেন, ঠিক আছে। এই 5টা সেন্স কীভাবে হচ্ছে, আমি কবিতাটা শেষ করার পর আবার আমি চলে যাব সেই জায়গাটাতে, যেখানে তোমরা ফিল করতে পারবে কবিতাটা, যে সেন্সগুলো কীভাবে আমাদের টাচ করছে এই কবিতাটা। তাহলে তিনি চাইছেন যে ম্যারি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলোর ওভার অ্যান্ড এ কোয়াইট স্লিপ, আর চাই তার ঘুম, কোয়াইট স্লিপ, শান্ত ঘুম চাইছেন, অ্যান্ড সুইট ড্রিমস, এবং সুন্দর সুন্দর স্বপ্ন চাইছেন। কখন না, ওয়েন দ্য লং ট্রিক্স ওভার। এই ট্রিক মানে কি হচ্ছে, মানে এখানে যেটা মিনিং বলা যাবে সেটা জার্নি, মানে জার্নিটা শেষ হলে তিনি একটা শান্তির ঘুম চাইছেন, ঘুমের সঙ্গে সুন্দর স্বপ্ন চাইছেন। এছাড়া এটার আর একটা মানে রয়েছে, ট্রিক্স মানে হচ্ছে আগেকার যুগে তখন নাবিকরা যখন যাত্রা করত, তাদের কাজের শিডিউলটা ভাগ করে নিয়েছিল, 4 ঘন্টা করে তাদের শিডিউল থাকতো। একটা জাহাজটা চালাতে গেলে ওই যে হুইলটা তো সর্বদা ধরে থাকতে হবে, সুতরাং একটা মানুষের পক্ষে 24 ঘন্টা ধরে থাকা সম্ভব নয়। তাহলে এটা চালাতে চালাতে তাদের 4 ঘন্টা করে ডিউটি করতো, তো 4 ঘন্টা হুইল ধরে থাকলো, আবার 8 ঘন্টা রেস্ট নিল, আবার 4 ঘন্টা, গোটা 24টা মানে গোটা দিনটাকে তারা শিডিউল করে রাখতো। তাহলে এই ট্রিক্স, তারা ঘড়িটাকে এই 4 ঘন্টা করে ভাগ করেছিল। তাহলে এই ট্রিকটা যখন, অর্থাৎ তার যে ডিউটিটা যখন শেষ হয়ে যাবে, তখন রেস্ট নেবে, তখন সে করবে কি, তার দরকার কোয়াইট স্লিপ, শান্ত ঘুম চায়, এবং সুন্দর সুন্দর স্বপ্ন দরকার, অর্থাৎ তিনি রেস্টটা চান খুব সুন্দরভাবে অতিবাহিত করতে। এই হচ্ছে উপরের মিনিং কবিতাটার। এবারে আমি চলে যাচ্ছি কীভাবে সেন্সটা টাচ করেছে। দেখো, চলে যাও তোমরা 3rd লাইনে, and the wheels kick and the wind song and the white sail shaking। তাহলে কিক মারলে একটা ধাক্কা লাগবে গায়ের ওপর, তাহলে স্পর্শের ব্যাপারটা এখানে চলে আসছে এখানে, ঠিক আছে। অ্যান্ড উইন্ড সং, বাতাসের যে আওয়াজ, সেটা গানের মতো তিনি চাইছেন, তার সে বাতাসের সং শুনতে চাইছেন। তাহলে শোনার ব্যাপারটা আমরা ফিল করতে পারছি কবির সঙ্গে। তাহলে আমাদের ইয়ার, যেটা আমাদের সেন্স, যে অর্গান, সেটা আমরা ফিল করতে পারছি। অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং, সাদা পাল উড়ছে, আমরা কল্পনা করতে পারছি সাদা পাল উড়ছে, কল্পনায় দেখতে পাচ্ছি, সুতরাং দেখার একটা সেন্স এখানে কাজ করছে। অ্যান্ড দ্য গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, গ্রে মিস্ট, কি কালারের যে মিস্ট, যে কুয়াশাটা দেখতে পাচ্ছি, সুতরাং দেখার ব্যাপারটা এখানে কাজ করছে। অ্যান্ড দ্য গ্রে ডন ব্রেকিং, যে ভোরবেলাটা গ্রে কালারের, সেটা আমরা ফিল করতে পারছি। তাহলে এতগুলো সেন্স এই কবিতাটা ছুঁয়ে গেছে, ভেরি ইম্পর্ট্যান্ট, খুব সুন্দর বিউটিফুল পোয়েম। তারপরে আরেকটা জিনিস রয়েছে, অ্যালিটারেশন বলে একটা জিনিস প্রয়োগ করেছেন। অ্যালিটারেশন কি বলে দিই, অ্যালিটারেশন হচ্ছে রিপিটেটিং অফ লেটার্স। এখানে দেখো লাইনগুলোতে, 2nd লাইনে দেখো, all I ask is a tall ship to start to steer her by। দেখো এস, শিপ, স্টার, স্টিয়ার, এসের ছড়াছড়ি, ঠিক আছে। 3 নম্বরে দেখো লাইনটা, হুইলস কিক, উইন্ড সং, হোয়াইট সেলস, তাহলে ডাব্লিউ ছড়াছড়ি। তাহলে ডাব্লিউ যে বারবার রিপিটেটিভ যে লেটার যখন ইউজ করা হয়, তখন তাকে অ্যালিটারেশন বলে, একটা ছন্দ, ঠিক আছে। এরকম নিচের লাইনে গ্রে মিস্ট, ঠিক আছে, গ্রে ডন, জি ইউজ করা হয়েছে বারবার। তাহলে অ্যালিটারেশন তিনি কবিতাটার মধ্যে ইউজ করেছেন। যেমন আমাদের বাংলাতে দেখবে পাখি পাকা পেঁপে খায়, এই কথাটা, এই যে টাং টুইস্টার প প প প যেটা ইউজ করা হয়েছে, এটা এক ধরনের অ্যালিটারেশন।
তাহলে এই অ্যালিটারেশন এই কবিতাটাতে ইউজ করা হয়েছে। তাহলে কতগুলো মানে টার্ম রয়েছে, যেমন পার্সোনিফিকেশন, মেটাফর, অ্যালিটারেশন, এই কবিতাটার মধ্যে ইউজ করা হয়েছে। আর ইউজ করেছে এটা সেন্সিটিভ পোয়েম, খুব সেন্সগুলোকে আমাদের টাচ করেছে। কবিতাটা এত সুন্দরভাবে ডেসক্রাইব করা হয়েছে যে আমরা কবির সঙ্গে ফিল করতে পারছি, আমরা কবির সঙ্গে জার্নি করছি মনে মনে, যে আমরা চলে যাচ্ছি সমুদ্রে, এবং সমুদ্রে কীভাবে এক্সপিরিয়েন্স হচ্ছে। প্রত্যেকটা জায়গায় তিনি গভীর সমুদ্রে চলে গেছেন, সেই যেখানে সি গার্লসরা থাকে, যেখানে তিমি মাছরা থাকে, সেইখানে তিনি চলে গেছেন, যেটা আমরা ফিল করতে পারছি যে বাতাসটা ওয়েটেড নাইফের মতো আবদ্ধ, মানে আমাদেরকে বিদ্ধ করছে। তাহলে এই ফার্স্ট টু লাস্ট কবিতাটা পড়লে আমরা যে একটা সেন্সেশন হচ্ছে, সেইটাই খুব সুন্দর কবিতাটাকে মানে প্রাধান্য দিয়েছে, যেটা আমাদের মনকে ছুঁয়ে যাচ্ছে। এবং এটা একটা লিরিক পোয়েম, লিরিক রয়েছে। এবং কবিতাটা তো আমি আগেই রিসাইট করেছি কীভাবে নাবিকরা যেরকম গান করতে করতে সমুদ্রে যাত্রা করতো, সেটা এটা মানে সমুদ্র যাত্রার সঙ্গে ছন্দের মিল, সমুদ্রে যেরকম উঁচু নিচু ঢেউ সঙ্গে জাহাজটা তাল মিলিয়ে চলে, কখনো আপস কখনো ডাউন, সেরকমভাবে গানটাও আপস অ্যান্ড ডাউনসের মতো চলে। আমাদের যে ভিডিওতে দেখিয়েছি যে কীরকমভাবে সমুদ্রে এই গানগুলো গিয়ে সমুদ্র যাত্রা করা হতো। তাহলে এটা হচ্ছে জাস্ট বাইরের মিনিং, ইনার মিনিংটা আমরা পরের ভিডিওতে আমি আলোচনা করছি। ওকে, থ্যাংক ইউ।